হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। শুরু করে দিলাম আজকের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও। যারা আমার ভিডিওটা যেখান থেকেই দেখছেন, প্লিজ নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন, আপনাদের জন্য মন থেকে প্রাণ থেকে অসংখ্য দোয়া ভালোবাসা রইল আপনাদের জন্য। যে কোনো সংসারের তৃতীয় পক্ষ যদি ঢুকে যায়, ওই সংসার আর ঠিক থাকে না। আর তৃতীয় পক্ষের কথা যদি সংসার চালানো হয়, তাহলে এই সংসার কখনো ঠিকবে না, ওই সংসারটা ভেঙে যায়। তো পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে, নিজের সংসার নিজের ওয়াইফকে চালাবে অন্যের কথা অনুযায়ী, নিজের কিছু কিছু মেয়ে লোকও নিজের হাজবেন্ডের সাথে চলবে তৃতীয় পক্ষের কথায়। তো যার দোষেই হোক, স্ত্রীর কারণেই হোক আর স্বামীর কারণেই হোক, তো তৃতীয় পক্ষ যদি সংসারে এসে ঢুকে যায়, তৃতীয় পক্ষের কারণে যদি বিচার বসে, আদালত বসে, তাহলে কিন্তু এই সংসার কখনো ঠিকে না, ভেঙে যায়। অনেক অনেক পরিবার আছে যে অনেকেই পছন্দ করে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেছে, তো বিচার করানোর জন্য নিয়ে আসলেন থার্ড পার্টিকে। তখন থার্ড পার্টি এসে কি বলল, মানুষ মজা লুটে, মাঝপথে এদেরকে ঢুকিয়ে নিজের স্বামীকে অপমান করানো আর নিজের স্ত্রীকে অপমান করানো, এর থেকে আর বড় খারাপ কিছু আর হতে পারে না। আসলে নিজে যদি বুঝে থাকেন, নিজের স্বামী যদি বউকে বুঝে থাকে, তাহলে কিন্তু সংসার অনেক সুন্দর হয়, অনেক সুখের হয়ে থাকে। আর যদি কথায় কথায় থার্ড পার্টি নিয়ে আসেন, তাহলে তো ওই সংসার কখনো ঠিকবে না। কারণ থার্ড পার্টির লোকটাই খারাপ, থার্ড পার্টির লোকগুলা কিন্তু ভালো থাকে না। ওরা চাইবে যে সংসারটা ভেঙে যাক, সংসারটা কখনো ঠিকবে না। সংসার যদি ভেঙে যায়, তাহলে তৃতীয় পক্ষ খুশি হয়ে যাবে, ওরা আনন্দে লাফালাফি করবে। তো যে কোনো সংসারে তৃতীয় পক্ষ যখন ঢুকে যাবে, তখন মনে করুন যে মাঝখানে শয়তান এসে ঢুকে গেছে। তৃতীয় পক্ষ ঢুকে গেলেই কিন্তু শয়তানের মতো কাজ করা হয়ে যায়। তো যে কোনো সংসার ঠিকাতে হলে অবশ্যই এই শয়তানটাকে দূরে সরিয়ে রাখতে হবে। আর এই শয়তান যদি দূরে না থাকে, তাহলে সংসার ঠেকে না, সংসার ভেঙে যায়। তো আজকের এই কথা বলার কারণ শুধু শুধু অনেক অনেক সংসার ভেঙে যাচ্ছে শুধুমাত্র তৃতীয় পক্ষ ঢোকার কারণে। যে কোনো পরিবারে তৃতীয় পক্ষ ঢুকে যাচ্ছে, আর এই তৃতীয় পক্ষের কারণে সংসার ঠিকছে না। আর যদি স্বামী স্ত্রীর ভালোবাসা ঠিক থাকে, ঝগড়াঝাটি এসব হবে, জীবনে অনেক কিছু আসবে যাবে। তো এজন্য যে আলাদা হয়ে যেতে হবে, বাচ্চাদেরকে অসহায় করে ফেলতে হবে, এরকম কিছু না। গিয়ে নিজের জীবনটাকে নিজে বুঝতে হবে। আর বউ যে আরেক জায়গায় গিয়ে বিয়ে বসলে সুখী হয়ে যাবেন, হতে পারে আপনি সুখী হয়ে গেছেন, সমস্যা নাই। কিন্তু ওই যে বাচ্চাগুলা, ওই যে আপনার দ্বিতীয় স্বামী যেটা, ওই দ্বিতীয় স্বামী কিন্তু আপনার ওই বাচ্চাগুলোকে প্রথম বাবার মতো দেখবে না। কারণ উনার নিজের যে বাচ্চা, নিজের বাচ্চাকে নিজেরই ভাববে। আর ওগুলা তো আরেকজনের সন্তান, ওগুলাকে কখনোই মেনে নিতে পারবে না। হয়তো লোক দেখানো ভালোবাসা দেখানো যেতে পারে, কিন্তু গিয়ে নিজের মতো করে কখনো ভাববে না, ওই বাচ্চাগুলোকে নিজের সন্তান বলে দেখবে না। অনেকেই আছে কোনো রকম হয়ে চলে যাবে, কোনো রকম করে চালিয়ে নেবে, কিন্তু সত্যিকারের যে ভালোবাসা বাবাই শুধু দিতে পারে, অন্য কেউ দিতে পারবে না। নিজের মায়ের মতো আচরণ কেউ করবে না, নিজের মায়ের মতো ভালো কেউ ভাসবে না, এইরকমই। আর বাবার কথা বলি, এখন বাবা যদি অন্য সংসারে গিয়ে আরেকজন মহিলাকে বিয়ে করে বাবা সুখী হয়ে যান, সমস্যা নাই। কিন্তু ওই যে বাচ্চাগুলা সেম অবস্থা হয়ে যাবে। ওই বাচ্চাগুলাকে কিন্তু আরেকজন মা কখনোই নিজের সন্তান ভাববে না, নিজের সন্তান মনে করবে না। এই জন্য যে কোনো সংসারেই হোক, আমি মনে করি তৃতীয় পক্ষ ঢোকানো ঠিক না। কারণ তৃতীয় পক্ষের কারণে অনেক সংসার ভেঙেছে, এখনও পর্যন্ত ভাঙছে। ভাঙা যে বন্ধ হয়ে গেছে সেটা না, এখনও পর্যন্ত ভাঙছে। তো তৃতীয় পক্ষের কারণে অনেক সংসার ভাঙছে, অনেক সংসার নষ্ট হয়ে যাচ্ছে। কারণ তৃতীয় পক্ষের কথায় কান দিলেই সংসার শেষ, এটাই বড় কথা। তো এটাই সত্যি কথা। আপনারা যারা আমার কথা শুনছেন, আপনারা দেখতে পারেন মাঝখান থেকে যে লোকগুলা বুঝাতে
আসে মাঝখান থেকে যে লোকগুলা কিছু কথা দিয়ে হচ্ছে ভুলিয়ে ভালিয়ে চেষ্টা করে স্বামীকে একদিকে বোঝাতে, স্ত্রীকে একদিকে বোঝাতে, ওরাই হচ্ছে এক নম্বরের শত্রু। ওরাই হচ্ছে দৌড় থেকে মন্ত্র দিয়ে দেবে, আর ওই মন্ত্রের কারণে সংসারগুলা হচ্ছে ভেঙে যায়। কিছু কিছু ভালো মানুষ আছে যারা চেষ্টা করে সংসার জোড়া লাগাতে, কিন্তু বেশিরভাগ লোকই সমাজের খারাপ, আর সমাজে ওই খারাপ মানুষগুলার কারণে অনেক সংসার ভেঙে যাচ্ছে, অনেক সংসার বাচ্চাগুলা অসহায় হয়ে যাচ্ছে। একদিকে মা, একদিকে বাবা, একদিকে বাচ্চারা চলে যাচ্ছে। আসলে ধ্বংস, এটাকে বলা হয় এক ধরনের ধ্বংস। একটা সংসার ভেঙে গিয়ে একেবারে ধ্বংসের পথে চলে যায়, এই রকম অবস্থা শুরু হয়ে যায়। আসলে তৃতীয় পক্ষকে এজন্যই হচ্ছে প্রশ্রয় দেওয়া কখনোই ঠিক না, তৃতীয় পার্টিকে কখনোই কাছে জায়গা দেওয়াও ঠিক না। কিছু কিছু মানুষ সমাজে খুবই ভালো চেষ্টা করে যে কিছু কিছু সমাজকে আমরা ধরে রাখি, যেন ভালো কিছু সমাজ থেকে আশা করতে পারি, যেন হচ্ছে কিছু কিছু ফ্যামিলিকে টিকিয়ে রাখতে পারলে হচ্ছে সকলের জন্যই ভালো। তো অনেকেই আছে ভালো করে থাকে, ভালো কাজে এগিয়ে দেয়, আর হচ্ছে কি সমাজের বেশিরভাগ মানুষই খারাপ, হচ্ছে সব কিছু নষ্ট করার জন্য এগিয়ে দেবে, আর হচ্ছে ওরা সব সময় পিছু পিছু হাঁটবে, সব সময় কাছে কাছে থাকবে, সব সময় ফোন করবে, যোগাযোগ করবে, খোঁজখবর রাখবে, তোমার সংসারে কি খবর, কেমন করে চলছে, কিছু পরামর্শ দেবে, এরকম করে চলো, ওরকম করে চলো। এর মানেই হচ্ছে তোমার ওই যে শয়তানটাকে খুব বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে এখানে। ওই শয়তানটাই কিন্তু থার্ড পার্টি, ওইটাই কিন্তু সংসারটাকে ভেঙে দিচ্ছে। এজন্যই কিন্তু খুব বেশি ভালোবাসা বেড়ে গেছে ওদের। ওরা হচ্ছে ফোন করবে, যোগাযোগ করবে, সব সময় তোমার খোঁজখবর নেবে। আসলে তো ভালো কিছু করার জন্য ফোন করবে না, তোমার হচ্ছে সংসারটা ভাঙার জন্যই ফোন করবে, তোমাকে পরামর্শ দিয়ে যাতে তোমার সংসারটা শেষ করে দিতে পারে সেই জন্যই কিন্তু যোগাযোগ করবে তোমার সাথে। তো এটাই হচ্ছে কথা। আর এখানে হচ্ছে কিছু ম্যাঙ্গো কেটেছিলাম, তো অনেক সুস্বাদু মজাদার। যদিও আমাদের বাংলাদেশ থেকে এখনও আম আসেনি, যেগুলো আসছে ওগুলা তেমনটা স্বাদ হচ্ছে না, তো কিছুদিনের মধ্যে এসে যাবে আশা করছি। তো আমার মনে হচ্ছে যে রাজশাহী, বগুড়া ওইগুলার আমগুলা কিন্তু একদম হচ্ছে পেকে গেছে মনে হচ্ছে। আর এই যে আমগুলা আমরা কিন্তু এখনও খেতে হচ্ছে বাইরা দেশের আমগুলা। আসলে গরম যখন চলে আসছে, ইনশাল্লাহ চলে আসবে বাংলাদেশের আমগুলা, আর ওগুলা খেতে তো আর অন্য ধরনের হয়ে থাকে। আর কিছু শপিং করেছি টুকটাক, যেগুলো শেয়ার করছি আপনাদের সাথে। আর আমার হচ্ছে খুবই ফেভারিট এই ফুলকপিটা। ফুলকপি এদেশেরই হচ্ছে, ওরা ক্ষেত করে এদেশে ফুলকপি ওরা চাষ করে, আর খুবই সুস্বাদু মজাদার এই ফুলকপিগুলো। আমি কিন্তু বেশিরভাগ সময় হচ্ছে মাছ দিয়ে রান্না করে থাকি, আর অনেক সুস্বাদু, অনেক ভালো লাগে। আর হচ্ছে কিছু আদা কিনেছিলাম, তো ওই আদাগুলা দিয়ে হচ্ছে পেস্ট করে নেব। আসলে একসাথে অনেকগুলা আদা রসুন কিনা হয়ে থাকে, তো আজকে কিন্তু একটু কমই এনেছি, তো ভাবছি কম করে পেস্ট তৈরি করে নেব। যখন বেশি আনবো তখন হচ্ছে বেশি করে পেস্ট করব। কারণ সব সময় এদেশে তো ফ্রোজেন করা মাছ মাংসগুলাই আমরা খেয়ে থাকছি, তো যদিও কিছু চিকেন টিকেন ওগুলা ফ্রেশ পাওয়া যায়, কিন্তু মাছ তো ফ্রেশ, মোটামুটি ফ্রেশ পাওয়া যায়। যেগুলো ওদেশের সামুদ্রিক আছে ওইগুলাই কিন্তু ফ্রেশ পাওয়া যায়। আর হচ্ছে বেশিরভাগ যদি আমরা দেশীয় মাছগুলা খেতে চাই তাহলে ওগুলো আমরা কিন্তু ফ্রোজেনই খেয়ে থাকি। তো ফ্রোজেন মাছগুলা যখন খেয়ে থাকি তখন একটু আদা রসুন বেশি ইউজ করতে হয় আমাদেরকে। তো আদা রসুনের পেস্ট ছাড়া কিন্তু কোনো রকম করে কারিটুকু ভালো হয় না, আমার মনে হয় স্বাদ হয় না তেমন একটা। আর এখানে একটু মাছ ভিজিয়ে রেখেছি, আর সামুদ্রিক মাছ, ওই যে ফ্রেশ মাছ যেগুলো, ওইগুলাই কিন্তু হচ্ছে ভাজি করে নেব। আর হচ্ছে নিচের মাছগুলো দিয়ে আমি কারি রান্না করে নেব। রান্না বান্না ছাড়া তো আর উপায় নাই, খেতে হলে অবশ্যই কাজ করতে হবে। তো আসলে একসাথে রান্না বান্না, একসাথে শপিং করা, সব কিছুই কিন্তু একদিনে করলে হচ্ছে ঝামেলা হয়ে যায়। তো প্রায় সময় চেষ্টা করি যেন একদিন রান্না করলে অন্যদিন বাইরে ঘোরাতে অথবা শপিং করতে। তো সব কিছু একসাথে করতে চাই না মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে করেই ফেলি। মাঝে মধ্যে বাইরে থেকে এসেও রান্না করতে হয়। আসলে তো খারাপ লাগে বাইরে থেকে এসে যখন রান্না করি। এখানে কতগুলা পেঁয়াজ কেটে রেখেছি, যদিও রান্না করতে হবে তাই পেঁয়াজগুলোকে আমি আগেই কেটে রেডি করে রেখেছি, কিছু তরকারিও কেটে রেডি করে রেখেছি। আর এখানে হচ্ছে বসিয়ে দিয়েছি আলু আর ফুলকপি একসাথে মিক্স করে হচ্ছে রান্না করব।
তো ওগুলা হচ্ছে আমি মাছ দিয়ে রান্না করব। আর ওখানে হচ্ছে বসিয়ে দিয়েছিলাম সব কিছু কেটে ঠিকঠাক করে। তো আস্তে আস্তে হচ্ছে হয়ে আসছে মশলাগুলো, আমি দিয়ে দিয়েছি আলু আর ফুলকপি। তো ওগুলো হচ্ছে বাচ্চাদের জন্য রান্না করছি, ওগুলো কিন্তু আমরা খাবো না। আমাদের খাবারের জন্য কিন্তু আলাদা মাছ ভাজি করবো, আর হচ্ছে আগের যে কারিগুলো আছে চিকেন বোনা আছে ওগুলো দিয়ে হচ্ছে চালিয়ে নেব। আর বাচ্চাদের জন্য আমি কিন্তু একটু কম স্পাইস ইউজ করি, কম স্পাইস ইউজ করে রান্না করি, কারণ ওরা খুবই ছোটো, ওদেরকে এত মশলা খাওয়ানোর কোনো প্রয়োজন হয় না। ওরা এখনও আমাদের মতো সেই স্বাদটুকু বুঝতে সক্ষম হয়নি যে ওদেরকে এত এত স্পাইস দিয়ে খাওয়াতে হবে। তো আমি হচ্ছে একটু কম স্পাইসি দিয়ে থাকি আমার বাচ্চাদেরকে, কারণ শুধু খাওয়ালে তো হবে না, সব কিছুই কিন্তু চিন্তা করতে হবে। আর এদিকে হচ্ছে মাছ ভাজি করছি, মাছগুলাকে ভাজি করে হচ্ছে ওই কারিতেই দিয়ে দেব। তো এই জন্য মাছগুলাকে আগে ভাজি করে নিচ্ছি। তো প্রথমে হচ্ছে একটু লবণ হলুদ দিয়ে মাছগুলাকে মাখিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে তেল গরম করে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি মাছগুলাকে। তো আমার মাছগুলা কিন্তু ভাঙবে না, আর আমি কিন্তু অনেক দাম দিয়ে এই ফ্রাই প্যানটা কিনেছি, এজন্য কিন্তু ভাঙে না। অনেক আপুরাই জিজ্ঞেস করেন তুমি কি করে মাছ ভাজি করো যে মাছ ভাঙে না। আসলে আমার এই ফ্রাই প্যানটা খুবই ভালো, খুবই কাজের। ওটার থেকে কিন্তু মাছ ভাজি করলে হচ্ছে কোনো মাছই ভাঙে না, এই জন্য আমি কিন্তু ওটার কারণে খুবই কমফোর্টেবল ফিল করি, ওটা দিয়ে কাজ করি বেশিরভাগ সময়। দেখুন কি সুন্দর, একটুও নিচের দিকে ধরে না। তো আমি এরকম করেই হচ্ছে ওটাতেই মাছ ভাজি করে থাকি। তো ওটা যখন নষ্ট হয়ে যাবে তখন তো আমাকে আরেকটা কিনতে হবে। সমস্যা নাই, একটার পর আরেকটা তো কিনতেই হবে, কারণ বাজারে নিত্য নতুন কত কিছুই আসছে। তো সবগুলা তো ইউজ করতে হবে, একটা নিয়ে তো আর বসে থাকলে চলবে না। তো আস্তে আস্তে কথা বলতে বলতে হচ্ছে আমার মাছগুলা ভাজি হয়ে যাচ্ছে, আর আমি ওগুলোকে ঘুরিয়ে দিচ্ছি। অন্য চুলাতে হচ্ছে বড় যে মাছগুলো ওগুলাকেও হচ্ছে মশলা টশলা রেডি করে ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।